এই মুহূর্তের সবথেকে বড় খবর, স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের এসএলএসটির যে ২৫,৭০০ সামথিং শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টের 3 এপ্রিলের জাজমেন্ট অনুযায়ী। তো সেই জাজমেন্টকে এবার মানে রিভিউ করার জন্য মহামান্য সুপ্রিম কোর্টে আবেদন জানালো এসএসসি এবং রাজ্য সরকার উভয় মিলে। এমনই কিন্তু একটি সংবাদ আমরা আনন্দবাজার পত্রিকার যে অনলাইনে সেখানে জানতে পারছি। আমরা আনন্দবাজার.com অনলাইনে যে তাদের পেজ রয়েছে সেই পেজে দেখুন এই খবরটি একটু আগেই সম্প্রচারিত হয়েছে যে 26,000 চাকরি বাতিল, রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে রাজ্য এবং এসএসসি বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। অর্থাৎ সুপ্রিম কোর্টে এসএসসি এবং রাজ্য উভয়ই তারা আবেদন করেছেন রিভিউ পিটিশনের, এবং বৃহস্পতিবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এখন দেখুন, রিভিউ পিটিশনের তো আর ওপেন কোর্ট হেয়ারিং হয় না। মহামান্য বিচারপতিরা তাদের চেম্বারে কিন্তু এই বিষয়টা দেখেন বলেই আমরা শুনেছি। তো সেই চেম্বারে দেখার পরে তারা যদি মনে করেন মামলাটি অ্যাকসেপ্ট করতে, তাহলে তারা অ্যাকসেপ্ট করবেন, এবং তারা যদি মনে করেন ওপেন কোর্ট হেয়ারিং করানোর প্রয়োজন, তাহলে তারা সেটা করবেন। আদারওয়াইজ তারা সেই মামলাটিকে রিজেক্টও করে দিতে পারেন। দেখুন, এই যে আনন্দবাজার.com-এ যেটা লেখা রয়েছে যে 26,000 চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে রাজ্য এবং এসএসসি এবং বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা, সেখানে যেটা লেখা রয়েছে যে 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, এবং সেই মোতাবেক তারা এই যে আনন্দবাজার.com সংবাদদাতা শেষ আপডেট 4ই মে 2025 13টা 48-এ এই খবরটি প্রচারিত হয়েছে। তো সেই খবরের সূত্র ধরেই আমরা যেটা জানতে পারছি যে 8ই মে শুনানির সম্ভাবনা রয়েছে মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। মহামান্য প্রধান বিচারপতি যিনি রয়েছেন এই মুহূর্তে, সঞ্জীব খান্না, তিনি অবসর গ্রহণ করবেন 13ই মে। তো তার বেঞ্চেই কিন্তু এই মামলার শুনানির সম্ভাবনা উঠে আসছে, এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে আনন্দবাজার পত্রিকার যে অনলাইন পেজ সেখান থেকে। তো সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে 8ই মে কিন্তু এইরকম এই রিভিউ পিটিশনের যে আর্জি জানিয়েছে রাজ্য সরকার এবং এসএসসি, তার শুনানির সম্ভাবনা রয়েছে। তো এবারে দেখুন, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও কিন্তু আমরা দুটো কেস, তার রিভিউ পিটিশনের স্ট্যাটাস দেখতে পাচ্ছি। প্রথম যে কেসটি আমরা দেখতে পাচ্ছি, দেখুন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রিনা কর্মকার বলে একটি কেস আমরা দেখতে পাচ্ছি। তো এটিও দেখুন কেস নাম্বার বলে রিভিউ পিটিশন লেখা রয়েছে, ফাইল করা হয়েছে 3/5/2025 তারিখে। তো এই কেস নাম্বারে আপাতত কিছুই দেওয়া হয়নি, জাস্ট কেসটি ফাইল হয়েছে এমনটা ওয়েবসাইটে দেখানো হচ্ছে, রিভিউ পিটিশন সংক্রান্ত কেস এটি। তো এরপরে দেখুন আরেকটি কেস আমরা দেখতে পাচ্ছি মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য বলে 23-194, যার ডায়েরি নাম্বার 2025 সালে, যেটি ফাইল করা হয়েছে 29 এপ্রিল, এবং এটিরও কেস নাম্বার এখনো অবধি পড়েনি এবং রিভিউ পিটিশন বলে আমরা দেখতে পাচ্ছি। তার মানে গুরুত্বপূর্ণ রাজ্যের পক্ষ থেকে এবং এসএসসির পক্ষ থেকে আমরা যতটুকু মানে দেখতে পাচ্ছি যে রিভিউ পিটিশনটা ফাইল হয়ে গেছে এমনটাই খবর আমরা পাচ্ছি, এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটেও দুটো রিভিউ পিটিশনের কেস স্ট্যাটাস আমরা দেখলাম, এবং আনন্দবাজার অনলাইনেও কিন্তু আমরা দেখলাম যে খবর সম্প্রচারিত হয়েছে যে 26,000 চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশনের পুনর্বিবেচনা চেয়ে রাজ্য এবং এসএসসি তারা গেছেন। এবার দেখুন, গুরুত্বপূর্ণভাবে কিছু বিষয় আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে এই যে এসএসসির এই যে মামলায় রিভিউ পিটিশন, সেটা নিয়ে কতটা আশা করা যায়। দেখুন, রিভিউ পিটিশনের যে স্কোপ সেটা খুব ন্যারো। রিভিউ পিটিশন মানে কখনো অ্যাপিল নয়, অর্থাৎ আপনি কখনোই এই মামলাটিকে চ্যালেঞ্জ করে যে অ্যাপিল কোর্টে যেমন ফাইল করা হয় তেমন নয়। রিভিউ পিটিশন 137 নম্বর সংবিধানের ধারায় সুপ্রিম কোর্ট তার নিজের জাজমেন্টকে রিভিউ করতে পারে, আংশিক পরিবর্তন করতে পারে বা অল্টার করতে পারে, সেই ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে বা হাইকোর্টেরও রয়েছে। তো সেই হিসাবে কিন্তু রিভিউ পিটিশন ফাইল পুনর্বিবেচনা করার জন্য রিভিউ পিটিশনগুলো ফাইল হয়। তো সেই অনুযায়ী যারা অ্যাফেক্টেড পার্টি তারা ফাইল করেন। এক্ষেত্রে এসএসসি বা রাজ্য যেটা আমরা জানতে পারছি যে তারা ওই মানে টেন্টেড এবং আনটেন্টেড আলাদা করে যাতে করে রায়টা দেওয়া হয় এমনই একটি আবেদন তারা করেছেন বলে খবর পাচ্ছি। তো সেক্ষেত্রে নতুন কি পয়েন্ট তারা উত্থাপন করেছেন, কি বিষয় তারা বলেছেন সেটা তো আমরা জানি না। তবে রিভিউ পিটিশনে মূলত যে 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকা উচিত, সেটা হচ্ছে নতুন কোনো তথ্য বা প্রামাণ্য নথি যেটা এর আগে কোর্টে পেশ করা হয়নি এবং সেই নথির গুরুত্ব রয়েছে, এমন কোনো নথি রিভিউ পিটিশনে যদি পেশ করা যায় তাহলে ভালো হয়। তো সেক্ষেত্রে এসএসসি বা রাজ্য
রাজ্য এমন কি নতুন নথি বা প্রামাণ্য তথ্য তারা পেশ করেছেন রিভিউ পিটিশনের সাথে, সেটা আমরা জানি না। 2 নম্বরে কোনো মিস্টেক বা এরর, অর্থাৎ এই জাজমেন্টে কোনো লিগ্যাল কোনো মিস্টেক হয়েছে কিনা বা আইনগত কোনো মিস্টেক হয়েছে কিনা, বা কোনো মহামান্য বিচারপতিরা কোনো কিছু মিস্টেক বা এরর করেছেন কিনা জাজমেন্টের মধ্যে, এমন কোনো কিছু পয়েন্ট এসএসসি বা রাজ্য সরকার উত্থাপন করেছেন কিনা রিভিউ পিটিশনে, সেটাও আমরা জানি না। এছাড়াও এই যে রিভিউ পিটিশন করার ক্ষেত্রে তারা যে এসএসসি বা রাজ্য সরকার তারা যেটা আবেদন করেছে বলে জানা যাচ্ছে যে যোগ্য অযোগ্য আলাদা করে রায় দেওয়া হোক বা এমন কিছু, বা এই রায়টাকে পুনর্বিবেচনা করা হোক। তো সেক্ষেত্রে কোন সাফিসিয়েন্ট রিজন তারা দেখিয়েছে, কোন লিগ্যাল পজিশন তারা ডিসক্লোজ করেছেন রিভিউ পিটিশনের মধ্যে, সেটাও কিন্তু আমাদের ক্ষেত্রে অজানা। অতএব সেই বিষয়গুলো না জানলে রিভিউ পিটিশন নিয়ে আশা করার বা নিরাশা করার বিষয়টা কিন্তু বলাটা নিরর্থক। রিভিউ পিটিশনের ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের যে একাধিক জাজমেন্ট রয়েছে সেখানে পরিষ্কারভাবে একটা বিষয় বলে দেওয়া রয়েছে যে রিভিউ পিটিশন মানে কখনোই অ্যাপিল নয়। রিভিউ পিটিশনটা সম্পূর্ণ অন্য বিষয়। এখানে কখনোই কোনো একটি কেস যেটা ডিসাইড হয়ে যায়, একবার জাজমেন্ট দেওয়া হয়, তার কখনোই নতুন করে সেটাকে আবার রিওপেন করানো যায় না। অর্থাৎ সেই কেসটাকে একদম নতুন করে যে আবার রিওপেন করানো হবে, আবার তার শুনানি হবে, সমস্ত অ্যাসপেক্ট দেখা হবে, এমনটা নয়। এর অ্যাসপেক্ট খুব ন্যারো, খুব ছোট্ট ক্ষুদ্র অ্যাসপেক্টে রিভিউ পিটিশনগুলো ফাইল হয়, এবং রিভিউ পিটিশনে পার্টিকুলার কোনো একটি দিক, যে দিকটা তুলে ধরতে হয় সেই দিকের ভিত্তিতে তথ্য প্রমাণ উল্লেখ করতে হয়, কোনো মিস্টেক থাকলে সেটা উল্লেখ করতে হয়, বা সাফিসিয়েন্ট রিজন থাকলে সেটা উল্লেখ করতে হয়। তার ভিত্তিতে মহামান্য বিচারপতিরা যদি প্রাথমিকভাবে মনে করেন রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট করা উচিত, তাহলে তারা সেটা করেন, এবং তারপরে তার ওপেন কোর্ট হিয়ারিংও হয়। এবং সেক্ষেত্রে যদি মনে হয় জাজমেন্টের কোনো অংশকে অল্টার করা উচিত, তাহলে সেটা তারা করেও থাকেন। এরকম দৃষ্টান্ত রয়েছে রিসেন্টলি এনআইওএস ডিএলএড এর মামলার ক্ষেত্রেও আমরা দেখেছি যে রিভিউ পিটিশনে কিছু পরিবর্তন হয়েছে। তবে সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত গ্রাউন্ড অবশ্যই প্রয়োজন। অর্থাৎ পূর্বে যে গ্রাউন্ডগুলো নিয়ে, যে প্রামাণ্য নথি নিয়ে আলোচনা অলরেডি হয়ে গেছে, যেগুলো ডিসাইড হয়ে গেছে, সেগুলোকেই পুনরায় যদি আবার উত্থাপন করানো হয় রিভিউ পিটিশনের দ্বারা, তাহলে রিভিউ পিটিশনের গ্রহণযোগ্যতা কিন্তু খুবই কমে যায়। এক্ষেত্রে নতুন পয়েন্ট কিন্তু প্রয়োজন। সেক্ষেত্রে আমরা যদি মহামান্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, যেটা 3 এপ্রিল দেওয়া হয়েছিল, সেই 3 এপ্রিলের জাজমেন্টটাকে যদি আমরা দেখি, তাহলে তার 19 নম্বর পয়েন্টটা যদি আমরা ভালো করে পড়ে দেখি, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জানতে পারবো। দেখুন, এই 19 নম্বর পয়েন্টে 4টে প্রিন্সিপালের ওপর ভিত্তি করে কিন্তু এই জাজমেন্টটা দেওয়া হয়েছে। এটি অতি গুরুত্বপূর্ণ। প্রথম প্রিন্সিপাল যেটি বলা হয়েছে যে দেখুন, when an in-depth factual inquiry reveals systematic irregularities, অর্থাৎ কোনো একটি মামলায় যখন তদন্ত হবে এবং সেই তদন্তে যদি দেখা যায়, এই যে পয়েন্টটা, তার বাংলাটা আমি বলে দিচ্ছি, তদন্ত যদি দেখা যায় যে পদ্ধতিগত ত্রুটি বা অনিয়ম বা জালিয়াতি হয়েছে, এমন যদি দেখা যায়, এবং পুরো সিলেকশন প্রসেসটাই যদি তার পবিত্রতা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো রেজাল্টটাকেই ক্যান্সেল করে দেওয়া হতে পারে। হাওয়েভার বলে একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে যদি সেগ্রিগেশন পসিবল হয় টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে, তাহলে সেটাকে করা উচিত, শুড বি ডান। সেক্ষেত্রে কিভাবে সেগ্রিগেশন করা উচিত? কনসোনেন্স উইথ ফেয়ারনেস অ্যান্ড ইকুইটি। অর্থাৎ সেগ্রিগেশন শুধু যে করা যাবে বললেই হবে না। সেগ্রিগেশন করতে গেলে তার মধ্যে ফেয়ারনেস থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, ইকুইটি মানে সমতা থাকতে হবে। অর্থাৎ এই সেগ্রিগেশনের পার্টটা হতে হবে স্বচ্ছভাবে এবং সমতা বজায় রেখে। 2 নম্বর যে লিগ্যাল প্রিন্সিপাল যেটা মহামান্য বিচারপতিরা উল্লেখ করেছেন, যে যেটা সিবিআই উদ্ধারকৃত ডকুমেন্টের যে তদন্ত হয়েছে, তার ভিত্তিতে সিবিআই যে মানে ডকুমেন্টগুলো উদ্ধার করেছেন, সেই ডকুমেন্ট দ্বারা এটা যদি প্রমাণিত হয় যে পুরো নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই মানে তার সিস্টেমেটিক ফ্ল রয়েছে, জালিয়াতি রয়েছে, তাহলে সেই যে ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, তার প্রত্যেককেই যে কনক্লুসিভলি প্রুভ হতে হবে এমন নয়, বা রিজনেবল ডাউটের ঊর্ধ্বে হতে হবে এমনও নয়। শুধুমাত্র সেই ডকুমেন্ট দ্বারা এটুকু ইন্ডিকেট যদি করা যায় যে সিস্টেমেটিক ম্যালাইজ হয়েছে, তাহলেই যথেষ্ট, এবং এক্ষেত্রে প্রবাবিলিটি টেস্ট কিন্তু অ্যাপ্লিকেবল। এবং 3 নম্বর যে পজিশনটা আরও বিচারপতিরা উল্লেখ করেছেন, যে একটি সিলেকশন প্রসেসের মধ্যে যদি টেন্টেড আনটেন্টেড চিহ্নিত না করা যায়, তাহলে অবশ্যই এটা ধরে নিতে হবে সেখানে কিছু আনটেন্টেড প্রার্থী রয়েছেন। তো সেই আনটেন্টেড প্রার্থীদের যদি পুরো সিলেকশন প্রসেসটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে তাদের তো ইনকনভিনিয়েন্স কজড, মানে তাদের অপরিণীয় ক্ষতি হবে। সেক্ষেত্রে মহামান্য বিচারপতিরা মনে করছেন যে when broad and deep manipulation in the selection process is proven, অর্থাৎ যদি কোনো সিলেকশন প্রসেসে ব্রড এবং ডিপ ম্যানিপুলেশন যদি প্রুভ হয়ে যায়, মানে বৃহৎ এবং মানে বৃহত্তর পরিসরে পুরো সিলেকশন পদ্ধতিতে জালিয়াতি হয়েছে এমন যদি প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে সিলেকশন প্রসেসের পিওরিটি এবং স্ক্যান্টিটি, এই যে পার্ট, এটাই কিন্তু দেখা হবে, এবং সেক্ষেত্রে পুরো সিলেকশন প্রসেসটা বাতিল হয়ে যেতে পারে।
এবং ৪ নম্বর যে প্রিন্সিপাল মহামান্য বিচারপতিরা ঠিক করেছিলেন যে ইন্ডিভিজুয়াল নোটিশ বা হিয়ারিং এগুলো করানোর প্রয়োজন নেই যদি পুরো সিলেকশন প্রসেসটার মধ্যেই মানে সেটা যদি টেন্টেড হয়, ভিসিয়েটেড হয়ে যায়, তাহলে তার আর প্রয়োজনীয়তা নেই। এবং এই যে সিলেকশন প্রসেসটা নিয়ে মহামান্য বিচারপতিরা ২০ নম্বর পয়েন্টে তারা ইন আওয়ার ওপিনিয়ন বলে গুরুত্বপূর্ণ কতগুলো বক্তব্য লিখেছেন। এটা মানে বলা যেতে পারে এই সিলেকশন প্রসেসটাকে নিয়ে একটা ক্লিয়ার মেসেজ দিয়েছেন মহামান্য বিচারপতিরা যে দিস ইজ এ কেস ওয়ার ইন দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস হ্যাজ বিন ভিসিয়েটেড অ্যান্ড টেন্টেড বিয়ন্ড রেজলিউশন। এই যে সিলেকশন প্রসেস সেটা এতটাই টেন্টেড এবং ভিসিয়েটেড হয়ে গেছে যেটাকে কোনোভাবেই আর রিপেয়ার করা যাবে না। Manipulation and frauds on a large scale, coupled with the attempt cover-up, have denuded the selection process beyond repair and partial redemption. The credibility and legitimacy of the selection process are denuded. এই যে মহামান্য বিচারপতিদের পর্যবেক্ষণ এই সিলেকশন প্রসেসটা নিয়ে এটা কিন্তু অতি তাৎপর্যপূর্ণ। অতএব এই যে জাজমেন্ট, এই জাজমেন্ট থেকে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে এই জাজমেন্টটা কিন্তু পুরো সিলেকশন প্রসেসটাকে অ্যাটাক করছে এবং এই যে মানে ক্যান্সেলড হয়েছে পুরো সিলেকশন প্রসেসটা, সেই জায়গায় মহামান্য বিচারপতিরা যারা আনটেন্টেড প্রার্থী বা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড প্রার্থী বলে চিহ্নিত, তাদের মানে চাকরিটাও টার্মিনেট করেছেন। মূলত আর্টিকেল 14 এবং আর্টিকেল 16 এই দুটো ধারা সংবিধানের ভায়োলেট হয়েছে এই গ্রাউন্ডে এবং পুরো সিলেকশন প্রসেসে ইলিগালিটি হয়েছে এই গ্রাউন্ডে। তো সেই ক্ষেত্রে রিভিউ পিটিশনের ক্ষেত্রে কিন্তু এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু এসএসসিকে বা রাজ্যকে উল্লেখ করতে হবে। তারা মানে টেন্টেড এবং আনটেন্টেডকে আলাদা করতে পারবো এইটা বললেই যে রিভিউ পিটিশনের পয়েন্ট জোরালো হবে এমনটা নয়। এই যে আর্টিকেল 14 এবং 16 তার ব্যাখ্যা তাদেরকে দিতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ তারা যে টেন্টেড আনটেন্টেড আলাদা করব বলছে তার জন্য কি নতুন প্রামাণ্য নথি বা তথ্য তাদের কাছে রয়েছে সেগুলো তাদেরকে উল্লেখ করতে হবে এবং স্পেসিফিকভাবে টেন্টেড আনটেন্টেড আলাদা করার কি তাদের কাছে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো মহামান্য আদালতের কাছে তাদেরকে যুক্তি সহকারে দেখাতে হবে বলে আমাদের মনে হয়। আদারওয়াইজ যে বিষয়গুলো নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে সেগুলোই তারা যদি রিপিটেটিভলি তাদের রিভিউ পিটিশনে মানে বলে তাহলে সেই জায়গাটা কিন্তু খুবই মুশকিল। তো দেখা যাক মহামান্য সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনটাকে কি করে, এন্টারটেইন করে কিনা, নাকি এই রিভিউ পিটিশনটাকে তারা খারিজ করে দেয়, নাকি আগামী দিনে আমরা কি দেখতে পাই। তো আমাদের সকলের নজর থাকবে। আমরা আশা রাখবো এসএসসি বা রাজ্য সরকার তারা খুবই স্ট্রংলি এই রিভিউ আপিলটা করেছেন বলে আমরা মনে করছি। কোনো নতুন তথ্য পয়েন্ট তারা অবশ্যই উত্থাপন করবেন, খুব ভ্যালিডলি তারা এই গ্রাউন্ডগুলো তুলে ধরার চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে মহামান্য বিচারপতিরা আমরা আশা রাখবো যে এই রিভিউ পিটিশনটিকে তারা অ্যাকসেপ্ট করে এই মামলায় ফার্দার হিয়ারিং হয়তো তারা করাতেও পারেন যদি তাদের মনে হয়। তো দেখা যাক বিচার ব্যবস্থা পরবর্তী ক্ষেত্রে এই মামলায় কি নির্দেশ দেন, আমাদের সেই দিকে নজর থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।